ডলার ছাপানো যায়, কিন্তু গোল্ড, এই একটা শব্দ হাজার হাজার বছর ধরে ক্ষমতার প্রতীক। রাজাদের মুকুটে, সাম্রাজ্যের ভোল্টে, আর আজ আধুনিক রাষ্ট্রের রিজার্ভে। আজ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলোর ভোল্টে হাজার হাজার টন গোল্ড জমা আছে। শুধু ইউনাইটেড স্টেটস একাই প্রায় ৮,১৩০ টন গোল্ড ধরে রেখেছে। মানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলোর কাছে গোল্ড এখনো সবচেয়ে বড় ব্যাকআপগুলোর একটি। কিন্তু সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? এই গোল্ডের অনেকটাই সাধারণ মানুষ কখনো চোখেই দেখেনি। দশকের পর দশক ধরে সেটা বিশাল ভল্টের ভেতরে আবদ্ধ। কিন্তু প্রশ্ন হলো, টাকা যখন এখন ডিজিটাল, যখন কাগজের নোটে লেনদেন হয়, তখনও কেন রাষ্ট্রগুলো গোল্ড জমা করে? আর আপনি কি জানেন বাংলাদেশের রিজার্ভে কত গোল্ড আছে? আর সেই গোল্ড আসলে কোথায় রাখা আছে? এই ধরনের তথ্যভিত্তিক বিশ্লেষণ যদি ভালো লাগে, এখনই সাবস্ক্রাইব করুন আদিলস ইনসাইট। এতে ভবিষ্যতে এমন কন্টেন্ট আপনি সহজেই পেয়ে যাবেন। সালাম আর আদাব। এক সময় টাকা মানে ছিল গোল্ড। ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে একটি বড় অর্থনৈতিক চুক্তি হয়। সেখানে ঠিক হয় ডলার হবে বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা, আর চাইলে সেই ডলার নির্দিষ্ট দামে গোল্ডে পাল্টানো যাবে। প্রতি আউন্স গোল্ডের দাম ছিল $৩৫। একটা সহজ উদাহরণ ভাবুন। ধরুন কোনো দোকানদার আপনাকে একটা কাগজ দিল আর বলল, এই কাগজ নিয়ে যে কোনো সময় আমার দোকান থেকে ১ কেজি চাল নিতে পারবে। তাহলে সেই কাগজটার মূল্য আসলে চালের উপর দাঁড়িয়ে। ঠিক তেমনি তখন ডলারের মূল্য দাঁড়িয়েছিল গোল্ডের উপর। মানে ডলার ছিল গোল্ডের এক ধরনের রসিদ। এই বৈশ্বিক ব্যবস্থার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এবং ফেডারেল রিজার্ভের মতো প্রতিষ্ঠানের। কিন্তু সময়ের সঙ্গে সমস্যা শুরু হলো। ১৯৬০ এবং ৭০-এর দশকে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ ডলার ছাপাতে শুরু করে। যুদ্ধের ব্যয়, ভিয়েতনাম যুদ্ধ, নানা সরকারি খরচ সব মিলিয়ে অর্থনীতিতে প্রচুর নতুন টাকা ঢুকতে থাকে, কিন্তু গোল্ড সেই হারে বাড়ছিল না। অবশেষে ১৯৭১ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ঘোষণা দেন, ডলার আর গোল্ডে বদলানো যাবে না। এই ঘটনাকে অর্থনৈতিক ইতিহাসে বলা হয় নিক্সন শক। সেই মুহূর্ত থেকেই পৃথিবী পুরোপুরি ফিয়াট মুদ্রা ব্যবস্থায় চলে যায়। মানে টাকা এখন কোনো বাস্তব সম্পদের সঙ্গে বাধা নয়। টাকা এখন মূলত বিশ্বাসের উপর দাঁড়িয়ে। সরকার বলছে এই নোটের মূল্য আছে, তাই আমরা সেটি গ্রহণ করি। অন্যদিকে গোল্ডের মূল্য দাঁড়িয়ে আছে তার সীমিত সরবরাহ এবং দীর্ঘ ইতিহাসের উপর। এখন প্রশ্ন আসে, তাহলে আজ কার কাছে কত গোল্ড জমা আছে? সাম্প্রতিক আনুমানিক হিসাব অনুযায়ী সবচেয়ে বড় গোল্ড রিজার্ভ রয়েছে ইউনাইটেড স্টেটসের কাছে, প্রায় ৮,১৩০ টনের মতো। এরপর রয়েছে জার্মানি, প্রায় ৩,৩০০ টন। তারপর ইটালি এবং ফ্রান্স, প্রত্যেকের ২,০০০ টনেরও বেশি। রাশিয়া এবং চায়নাও গত এক দশকে নিয়মিত গোল্ডের স্টক বাড়িয়েছে। আর ইউনাইটেড কিংডমের সরকারি গোল্ড রিজার্ভ তুলনামূলকভাবে কম, প্রায় ৩০০ টনের মতো। কিন্তু এখানে একটি মজার বিষয় আছে। যুক্তরাজ্যের শক্তি শুধু নিজের গোল্ড দিয়ে নয়, লন্ডন হলো বিশ্বের সবচেয়ে বড় গোল্ড ট্রেডিং সেন্টারগুলোর একটি। বিশেষ করে ব্যাংক অফ ইংল্যান্ডের ভোল্টে বহু দেশের গোল্ড সংরক্ষিত থাকে। মানে ইউকে নিজে কম গোল্ড রাখলেও গোল্ড বাজারের অবকাঠামোর বড় অংশ তাদের হাতে। এখন একটি প্রশ্ন আসে, এই হাজার হাজার টন গোল্ড আসলে কোথায় রাখা হয়? ব্যাংকের ভোল্টে নাকি ভূগর্ভে? আরেকটা বিষয় আরো অবাক করার মতো, অনেক দেশের গোল্ড তাদের নিজের দেশে রাখা নেই, অন্য দেশের ভোল্টে রাখে। কেন? এই জায়গাটাতেই গোল্ড রিজার্ভের সবচেয়ে অদ্ভুত দিক। যুক্তরাষ্ট্রের বড় অংশের গোল্ড জমা আছে ফোর্ট নক্স নামের একটি বিখ্যাত ভোল্টে। আরেকটি বড় অংশ রাখা আছে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভের ভোল্টে। ফোর্ট নক্স সম্পর্কে একটি অবাক করা তথ্য আছে। এই জায়গার দেয়াল প্রায় ৪ ফুট পুরু, গ্রানাইট আর কংক্রিট দিয়ে তৈরি। ভিতরে ঢোকার দরজা একটাই, আর সেই দরজার পুরো কম্বিনেশন কোড একজন মানুষের কাছে থাকে না, একাধিক কর্মকর্তার কাছে আলাদা আলাদা অংশ থাকে। মানে একজন মানুষ চাইলেই ভল্ট খুলতে পারে না, যেমনটি আমরা দেখেছি ওশেনস 11 বা ইটালিয়ান জবের মতো সিনেমাগুলোতে। এই কারণেই এটাকে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ভোল্টগুলোর একটি বলা হয়। জার্মানির ক্ষেত্রেও একটি মজার ঘটনা ঘটেছিল। দীর্ঘদিন ধরে তাদের অনেক গোল্ড নিউ ইয়র্ক এবং লন্ডনে রাখা ছিল, কিন্তু ২০১৩ সালের পর তারা ধীরে ধীরে সেই গোল্ডের একটি বড় অংশ দেশে ফিরিয়ে আনে, কারণ তারা বুঝেছিল নিজের সম্পদ নিজের নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে বেশি নিরাপদ। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। ২০১৪ সালের পর রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ে। তখন একটি বড় ঝুঁকির কথা সামনে আসে, সুইফট ব্যবস্থা থেকে বাদ পড়ার সম্ভাবনা। সুইফট আসলে কি? সুইফট হলো একটি আন্তর্জাতিক ব্যাংকিং মেসেজিং নেটওয়ার্ক। সহজভাবে বললে, এক দেশের ব্যাংক আরেক দেশের ব্যাংকে যখন বলে এই পরিমাণ টাকা পাঠাও, সেই যোগাযোগের প্রধান মাধ্যমই হলো সুইফট।
ধরুন বাংলাদেশ থেকে ইউরোপে গার্মেন্টস রপ্তানি হলো, কারখানা পোশাক পাঠালো, এখন টাকা আসবে ব্যাংকের মাধ্যমে, সেই আন্তর্জাতিক পেমেন্ট সম্পন্ন হয়। আর সেই যোগাযোগের বড় অংশই সুইফট দিয়ে যায়। যদি কোনো দেশ সুইফট থেকে বাদ পড়ে যায়, আন্তর্জাতিক লেনদেন প্রায় থেমে যেতে পারে। এই ঝুঁকি দেখেই রাশিয়া দ্রুত গোল্ড রিজার্ভ বাড়াতে শুরু করে। 2022 এবং 2023 সালে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখা যায়। বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি গোল্ড কিনেছে। মানে সরকারগুলো নিজেরাই বুঝছে সব রিজার্ভ এক জায়গায় রাখা ঠিক হচ্ছে না। বাংলাদেশের দিকে তাকালেও বিষয়টা বোঝা যায়। বাংলাদেশ ব্যাংকের গোল্ড রিজার্ভ আনুমানিক 13 থেকে 15 টনের মতো। তুলনায় ইন্ডিয়া প্রায় 800 টনের কাছাকাছি গোল্ড ধরে রেখেছে। এখান থেকে একটি সহজ শিক্ষা পাওয়া যায়, যেমন একজন মানুষ তার সব সঞ্চয় এক জায়গায় রাখে না, কিছু ব্যাংকে, কিছু জমিতে, কিছু গোল্ডে রাখে। রাষ্ট্র একই কাজ করে, শুধু অনেক বড় স্কেলে। এখানে একটা অবাক করা তথ্য আছে। মানুষের ইতিহাসে আজ পর্যন্ত যত গোল্ড খনন করা হয়েছে সব মিলিয়ে প্রায় 200,000 টনের মতো। শুনতে অনেক মনে হলেও যদি সব গোল্ড এক জায়গায় রাখা হয়, একটা মাঝারি ফুটবল স্টেডিয়ামের এক কোণেই ধরে যাবে। মানে হাজার হাজার বছরের সভ্যতা মিলিয়ে মানবজাতির মোট গোল্ড এতটাই সীমিত। আজকের পৃথিবীতে প্রায় একটি তুলনা করা হয় ডলার, গোল্ড আর ক্রিপ্টো। ডলার দাঁড়িয়ে আছে রাষ্ট্রীয় শক্তি আর বৈশ্বিক লেনদেন ব্যবস্থার উপর। গোল্ড দাঁড়িয়ে আছে সীমিত সরবরাহ আর দীর্ঘ ইতিহাসের উপর। আর ক্রিপ্টো যেমন বিটকয়েন দাঁড়িয়ে আছে তার কোড এবং প্রযুক্তির উপরে। কিন্তু সংকটের সময় এখনো কেন্দ্রীয় ব্যাংকগুলো গোল্ডের দিকেই ফিরে যায়, কারণ এটি কোনো সফটওয়্যার নয়, এটি একটি বাস্তব সম্পদ বা ট্যাঞ্জিবল অ্যাসেট। শুরুতে বলেছিলাম ডলার ছাপানো যায় কিন্তু গোল্ড যায় না। এই কারণেই হাজার বছর ধরে রাজা, সাম্রাজ্য, সরকার সবাই গোল্ড জমা করে রেখেছে। কারণ বড় সংকট এলে দেশগুলো শেষ পর্যন্ত এখানেই ভরসা করে। আর সেই কারণেই গোল্ড এখনো পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সবচেয়ে নীরব শক্তিগুলোর একটি। আমরা প্রতিটি বিষয় সহজভাবে বোঝার চেষ্টা করি আদিলস ইনসাইটে। আপনি যদি এমন বিশ্লেষণ নিয়মিত দেখতে চান, তাহলে আদিলস ইনসাইট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতে ভবিষ্যতে এমন তথ্যভিত্তিক কন্টেন্ট আপনি সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ।